हेलो एवरीवन वेलकम टू आवर क्लासेस। तो हेलो एल्केन हेलो एरिन चैप्टार हमारे खूब इम्पोर्टेंट एक लेक्चर आज के होते चले सेटा होच्छे हेलो एल्केन हेलो एल्केनेर बिक्रिया समूह। लास्ट क्लासे पढ़ेছি যে हेलो एल्केन আমরা কিভাবে প্রস্তুত করি। আজকে পড়ব হচ্ছে আমরা যে हेलो एल्केনের যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কি কি প্রোডাক্ট। আগের দিন আমরা পড়েছিলাম কিভাবে আমরা हेलो एल्केन প্রস্তুত করব, মানে ফাইনাল প্রোডাক্টটা হবে हेलो एल्केन। আর আজকে আমরা পড়ব যে हेलो एल्केনটা কিভাবে রিঅ্যাকশন করছে, বিভিন্ন কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশন করে কি ফাইনাল প্রোডাক্ট দিচ্ছে। তো আজকে লেকচার এরকম আমরা পাঁচ রকমের আমরা রিঅ্যাকশন হয়, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিঅ্যাকশন। আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিঅ্যাকশন অলরেডি আমরা পড়ে নিয়েছি, SN1 SN2 SNI। আচ্ছা, আর একটা হচ্ছে অপনয়ন। তো মেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা আর এটা, এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে ধাতুর সঙ্গে রিঅ্যাকশন, জারণ, পুনর্বিন্যাস। তো আমি আজকের লেকচারের মধ্যে এই দুটো শেষ করার চেষ্টা করব। এই দুটো একটু লেন্দি আছে আর এইগুলো অল্প একটা লেকচারের মাধ্যমে 20 মিনিটের একটা লেকচারে আমি সম্পূর্ণ করব। তো মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গা থেকে একটা MCQ একদম আসার চান্স খুবই বেশি। তো এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। এটার সম্পর্কে অলরেডি আমি বলে দিয়েছি যে SN1 SN2 রিঅ্যাকশান কিভাবে সম্পন্ন হয়। তাহলে আশা করছি লেকচারটা ভালো লাগবে, দেখতে থাকো। এখানে ভালো ভালো আমি নতুন নতুন এক্সাম্পলের সাহায্যে আমি এই অপনয়ন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি তোমাদের তুলে ধরবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এইবারে আমরা পড়ব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় আমি কি করেছি তোমাদের বইয়ে পরপর আছে, সেগুলোকে একটা শর্ট নোট আকারে এক জায়গায় করেছি। এইবার এক একটা কীভাবে আমি রিয়াকশানটা করছে, জেনারেল রিয়াকশানটা তোমাদের দেখিয়ে দেবো। এবার যেমন প্রোডাক্ট পেতে চাবে সেই রকম রিয়েজেন্ট দিলেই সেখানে ফাইনাল প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে। শুধু এই ধরনটা দেখে নাও। প্রতিস্থাপন রিয়াকশানে আমাদের কি হয়েছিল, আমরা SN1 আর SN2 যখন করছিলাম RX, এখানে কি দিচ্ছিলাম KOH, কি করছিল OH মাইনাসটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছিল। এখানে মেনলি আমরা যে রিয়াকশানগুলো করব সবগুলোই হচ্ছে SN2 পাথওয়েতে যাবে। SN1 পাথওয়েতে খুব কমই রিয়াকশান হয়। যে রিয়াকশানগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি সবটাই SN2তে। এবার SN2তে হলে কি হয়, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে OH মাইনাস। এইবার ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করলে কি হয়, Xকে বার করে দেয়, দিয়ে তৈরি হয় দিয়ে তৈরি হবে ROH প্লাস KX। এটা আমরা ফাইনাল প্রোডাক্ট একদম এই পাথওয়েতে প্রত্যেকটা রিয়াকশানের ফাইনাল প্রোডাক্ট আমরা পাবো। তুমি দেখো, প্রথম আমি যে এক্সাম্পলটা করেছি সেটা তোমাদের দেখায়। দেখো, 1 নম্বর এখানে কি দিয়েছে, MOH অ্যালকোহলিক, মানে অ্যালকোহল মিডিয়ামে আমি হিট দিয়েছি। এবার MOH আমি জেনারেলভাবে লিখেছি। এমটা তোমরা নিতে পারো, দেখো এমটা পটাশিয়ামও নিতে পারো, সোডিয়ামও নিতে পারো, Ag নিতে পারো। তাহলে এই জেনারেলভাবে আমি কি বলেছি, ROH তৈরি হবে, কারণ প্রত্যেকটা এমের সাথে OH যুক্ত আছে আর সঙ্গে কি MX পাওয়া যাবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, তাহলে এখানে আমি যদি নিই RXকে কি নিচ্ছি MOH, এমের জায়গায় আমি কি নিলাম KOH। আমি এম মানে কি বলেছি, কি কি হতে পারে, সোডিয়াম, পটাশিয়াম আর Ag। যদি আমি Ag নিই তাহলে AgOH, যদি আমি সোডিয়াম নিই তাহলে NaOH। আমি যে কোনো একটা নিতে পারি এদের মধ্যে। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট আমরা কি পেয়েছি, এখান থেকে যেখানেই নিই K প্লাস তৈরি হবে, OH মাইনাস তৈরি হবে, Ag প্লাস তৈরি হবে, OH মাইনাস তৈরি হবে, Ag প্লাস OH মাইনাস। তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে কে কাজ করছে, OH মাইনাসটা প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে OH মাইনাস কী করবে, এখান থেকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, Xকে বার করে দেবে। তাহলে ব্যাক সাইড অ্যাটাক করলে কি তৈরি হয়, প্রত্যেকটার সঙ্গে OH যুক্ত আছে, তাহলে ROH তৈরি হলো। সাইড প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে, বাই প্রোডাক্ট যদি KOH নিই তাহলে KX তৈরি হবে। এক্সটা আমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন সম্ভবত নেই, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন নয়, এখানে হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন নিতে পারি। তাহলে তৈরি হবে, যদি Br নিই Br KBr তৈরি হলো, যদি KOH নেই। যদি AgOH নেই AgBr তৈরি হবে, যদি NaOH নেই তাহলে NaBr তৈরি হবে। তাহলে জেনারেল তুমি এরকমভাবে দেখে নাও রিয়াকশানটা। ঠিক একই রকমভাবে MOR
পরেরটা নিলাম। তাহলে আমাকে কি ফাইনাল প্রোডাক্ট আমার যখন এখানে যেতে হবে তখন কি করব, আমি যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নেব, সেখানে সঙ্গে যে কোনো KOH AgOH বা NaOH যে কোনো একটা নেব। এইবার আমাকে যদি বলে ফাইনাল প্রোডাক্টটা ইথার তৈরি করতে হবে, এটা তো ইথার, মিডিলে অক্সিজেন দ্বারা দুটো কার্বন যুক্ত হলে তাকে কি বলি, ক্লাস 11-এ পড়ে এসেছি ইথার, নামকরণে আমরা পড়ে এসেছি। তাহলে এই ইথারটা আমাদের করতে গেলে আমি কি, এই আর গ্রুপটা আমার অ্যালকিল হ্যালাইড থেকে আসবে, আর OHটা কোথা থেকে আসবে, ওয়ারটা আর একটা রিয়েজেন্ট থেকে আসবে। সেই রিয়েজেন্টটা কি হতে পারে, দেখো MOR ইনভার্স নিয়েছি, এমটা আমার কি হতে পারে, পটাশিয়াম সোডিয়াম Ag যে কোনো একটা হতে পারে। তাহলে আমি এখানে নিলাম, নিয়ে এখানে আরটা কোথা থেকে এসছে, সোর্স অফ অ্যালকিল হ্যালাইড, আর আরটা কোথা থেকে এসছে, এই সে আমি MOR এর একই ক্ষেত্রে পটাশিয়াম সোডিয়াম Ag যে কোনো একটা নিলাম। আমি তোমাদের এক জায়গায় করে দিয়েছি, তোমাদের এটা নোট যদি করে রাখো রিভিশন দিতেও সুবিধা হবে এবং এটা সামারাইজ করে তোমাদের মাথায় ঢোকাতে খুব সুবিধা হবে। তোমার ফাইনাল প্রোডাক্টটা মুখস্থ করে 12 ক্লাসে তোমরা পারবে না সব, যে কোনো রিয়াকশান কি করবে মেকানিজমটা বোঝার চেষ্টা করবে, তার সঙ্গে প্র্যাকটিস করবে, আস্তে আস্তে মাথায় গেঁথে যাবে। তারপরে এবার আমার ফাইনাল প্রোডাক্টে ধরো সায়ানাইড আসবে, তাহলে আরটা কোথায়, সোর্স অফ অ্যালকিল হ্যালাইড পেয়ে গেলাম, তাহলে সায়ানাইডটা আমার আসবে। সায়ানাইডটা আমরা কোথা থেকে পাবো, সোর্স অফ KCN, আর এটা অ্যালকোহল মিডিয়ামে হিট দিতে হবে, এগুলো একটু মাথায় রাখবে। তাহলে আমার সায়ানাইডের সোর্স। এইবারে আমাকে যদি এইটা আগে কি সায়ানাইডের কেসটা আমি তোমার বলি, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কথাটা আমি আগে উচ্চারণ করেছি। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কোনগুলো হয়, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, আমি এই জায়গাটা একটু মুছছি, তাহলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কোনগুলো হয় বলো তো, যেমন সায়ানাইড CN-, তাহলে কি হয়, আবার নাইট্রোজেনের মাথায় কি আছে, লোন পেয়ার আছে। তাহলে কোথাও এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে গেলে কখনো কার্বনে যখন অ্যাটাক করবে তখন এই সেন্টারটা দিয়েও অ্যাটাক করতে পারে, আবার এই লোন পেয়ার দিয়েও অ্যাটাক করতে পারে। কার্বন ধরো এই X, তাহলে দুটো সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারবে, কিন্তু অ্যাট এ টাইম একটা সেন্টার দিয়েই অ্যাটাক হবে, একটা সেন্টার দিয়েই অ্যাটাক হবে, একসঙ্গে দুটো সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারবে না, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। আমরা আগের ক্ষেত্রে কি পড়েছিলাম, একটা নেগেটিভ চার্জওয়ালা নিউক্লিওফাইল আর একটা প্রোষম নিউক্লিওফাইল, আর এক ধরনের নিউক্লিওফাইল হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট। এটা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে নাইট্রোজেনের মাথা দিয়ে কার্বনে অ্যাটাক হতে পারে, আবার কার্বনের এই কার্বন দিয়ে ওটা। এমন আর একটা এক্সাম্পল যেমন NO2-র ক্ষেত্রে কি কেমন স্ট্রাকচার হয়, নাইট্রোজেনের O নেগেটিভ। তাহলে এর ক্ষেত্রে কত ডোনার সাইট মানে নিউক্লিওফিলিক সেন্টার কটা আছে, একটা নাইট্রোজেনের লোন পেয়ার, নাইট্রোজেনের লোন পেয়ার, অক্সিজেনের নেগেটিভ চার্জ, অক্সিজেন দিয়ে কার্বনে অ্যাটাক করতে পারে, আবার লোন পেয়ার দিয়েও অ্যাটাক করতে পারে, কিন্তু অ্যাট এ টাইম একটা। তাহলে আমরা কি করেছি, যখন আমরা দেখছি KCN দিচ্ছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক হচ্ছে, আর যখন Na দিয়ে অ্যাটাক করব, যখন Ag, এই একই সিম্পল একই জিনিস, প্রথম KCN দিয়ে অ্যাটাক করলে আমাদের কি প্রোডাক্ট পাচ্ছি, সায়ানাইড, আর যদি AgCN দিই তখন কি পাবো আমরা, যে NCl, একে বলা হয় আইসোসায়ানাইড, একে বলা হয় আইসোসায়ানাইড। তাহলে আমরা কোন সেন্টার দিয়ে অ্যাটাক করছি, আমাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, যখন এজির ইউজটা হবে KCN আর AgCN, এবার এজির যখন ইউজ হবে তখন যেখানে আমার নিউক্লিওফাইলটা থাকবে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, তার মোর ইলেকট্রোনেগেটিভ পার্ট দিয়ে অ্যাটাক হবে। তাহলে এখানে সায়ানাইড আছে, এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন সাইড দিয়ে অ্যাটাক হবে। যদি NO2 থাকতো তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কার, নাইট্রোজেনের আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের, তাই Ag ইউজ করলে আমার অক্সিজেন সেন্টার দিয়ে অ্যাটাক হতো, এইভাবেই মাথায় রাখবে। তাহলে এখানে কি NCN হলো, যখন আমরা Ag ব্যবহার করছি তখন কোন সাইড দিয়ে অ্যাটাক হচ্ছে, নাইট্রোজেন সেন্টার দিয়ে, নাইট্রোজেন সাইড দিয়ে অ্যাটাক হলে NC আইসোসায়ানাইড পেলাম। ঠিক একই রকমভাবে NO2-র ক্ষেত্রে কি হয়, একদম ব্যাক সাইড অ্যাটাক হলো, এখানে কার্বন RX এ মারলো, তাহলে কি হবে, এখানে আমরা কি ইউজ করছি, এখানে ইউজ করছি আমরা NO2,
KNO2 আমরা কি বলেছি যে কোন সেন্টার দিয়ে অ্যাটাক হয়, নেগেটিভ, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই সেন্টার দিয়ে অ্যাটাক হবে। তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি কার, নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক হবে। তাহলে কি তৈরি হলো ফাইনাল প্রোডাক্ট RNO2। ঠিক একই রকমভাবে AgNO2 যদি ইউজ করি, এই এজির ক্ষেত্রে কি বলেছি মোর ইলেকট্রোনেগেটিভ সেন্টার দিয়ে অ্যাটাক হবে। তাহলে ঠিক নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক হবে, নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক হলে এটা ফাইনাল প্রোডাক্ট পাওয়া যাবে ONO। ঠিক একই রকমভাবে NH3 কেসটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে পাওয়া যাবে। আর এখান ক্ষেত্রে NaSR যদি দিই, আমার ফাইনাল প্রোডাক্টে যদি SR প্রয়োজন হয় তখন আমরা কি করব যে NaSR দিয়ে দেবো। Na প্লাস আকারে থাকে ও SR মাইনাস আকারে, ঠিক KOH এর মতো। ঠিক দেখো যে SR সেন্টার দিয়ে অ্যাটাক হলো, ফাইনাল প্রোডাক্ট এটা পেলাম। ঠিক একই রকমভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রূপান্তরে অনেক সময় কাজে লাগবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, যদি অ্যালকিল হ্যালাইডের যে হ্যালোজেনটাকে সাবস্টিটিউট করবে কে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলি, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট এর কাজ কি করে, এখান থেকে একটা H মাইনাস নেবে, সেই H মাইনাসটা নিয়ে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের H মাইনাসটা নিয়ে এখানে অ্যাটাক করবে, জাস্ট হ্যালোজেনকে বের করে দেবে, তাহলে RH তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের মেনলি, এই হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিয়াকশানের মেনলি। এখানে দেখবা বইয়ে তোমার দুটো পেজ পরপর দেওয়া আছে, 2 থেকে 3টে পেজ, আমি সেটা টোটালটা এক জায়গায় করেছি, এইটাই নোট ডাউন করে রাখো, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এইটা কি শুধুমাত্র এখানে সাবস্টিটিউশন রিয়াকশান, SN2 মেকানিজমটা জানলেই এই রিয়াকশানটা সম্ভব। প্রত্যেকটাই SN2 পাত হয়ে গেছে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে, যখন সায়ানাইড দরকার CN সেন্টার দিয়ে, যখন আইসোসায়ানাইড দরকার আমার ফাইনাল প্রোডাক্টটা নেব, নিয়ে সেই রকমভাবেই আমি রিয়েজেন্ট ইউজ করব, তাহলে আমার রিয়াকশানটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমার এখানে ক্ষেত্রে সায়ানাইডটা তোমাদের এর পরে যখন অ্যালকোহল ফেনল ইথার টোটালটাই পড়বে তখন রূপান্তরের কেসগুলো আসবে, তখন এই ওভারঅল অর্গানিকের রূপান্তরটা না টোটালটাই 11-এর যত কিছু শিখেছো সবগুলো না লাগলে যেগুলো লাগবে আমি তোমাদের করিয়ে দেবো, যে টোটাল জিনিসটার উপর রূপান্তরটা দাঁড়িয়ে আছে। রূপান্তরটা একটা স্থান থেকে আর একটা স্থানে যেতে গেলে যে কোনো রিয়েজেন্ট যে কোনো সময় তার কি কাজ, মানে কার্বন সংখ্যা বাড়াতে হবে, হুট করে কার্বন সংখ্যা কমাতে হবে, আমার সব রিয়াকশানটা মাথায় রাখতে হবে এক জায়গায়। এবার এখানে যে মেনলি সায়ানাইড, যেখানে সায়ানাইড আমি তৈরি করছি না, এটা খুব ইম্পর্টেন্ট। তাই আমি এটা যেহেতু এটা তোমার অ্যালকিল হ্যালাইডের মধ্যে পড়ে না, তাও আমি তোমার এখানে ইউজ করব, যে রূপান্তরের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি যে আর সায়ানাইড, এই সায়ানাইডকে যদি আমি কনসেন্ট্রেট HCl বা কনসেন্ট্রেট H2SO4 দিয়ে আমি রিয়াকশান করাই বা H2SO4 বেসিক মিডিয়ামে দিই, তখন কি তৈরি হবে, এই দেখো একটা ডবল বন্ড এখানে যুক্ত হবে, একটা ডবল বন্ডও যুক্ত হলো, আর এইটা রিডিউস হয়ে কি তৈরি হলো, NH2, তাহলে এটা অক্সিডাইজ হয়েছে। এই রিয়াকশানটা মাথায় রাখবে, এর যদি মেকানিজম করতে যাই তাহলে ঘেঁটে খাওয়া হয়ে যাবে সব। তারপরে তোমার কি এই সায়ানাইডকে আমি যদি অ্যাসিডে রূপান্তর এক ধাপে আমি করতে চাই, তাহলে লঘু অ্যাসিড আর লঘু অ্যাসিড বা লঘু বেস দিয়ে তাকে আদ্র বিশ্লেষণ করলে আমার একটা ধাপে চলে যাবে। তাহলে আমাকে যদি হুট করে রূপান্তর দেয় যে এইটা থেকে আমি এইটা কিভাবে রূপান্তর করব, তখন আমাকে করতে হবে যে এটা অ্যালকিল হ্যালাইড আছে, তাহলে এই অ্যালকিল হ্যালাইডকে আমাকে কি করতে হবে, ফার্স্ট স্টেপে একে সায়ানাইড তৈরি করতে হবে। তাহলে সায়ানাইড আমরা তৈরি করতে গেলে আমরা কি ইউজ করেছি, দেখো সায়ানাইডকে আমরা কি ইউজ করেছিলাম, সায়ানাইড করতে গেলে AgCN নয় KCN। তাহলে এটা আমাকে কি করতে হবে, KCN দিয়ে আমাকে কি করতে হবে, আর মানে বা CH3 এই গ্রুপটাকে আর বলা হয়, আর এখান থেকে সায়ানাইড এখানে অ্যাটাক করবে, তাহলে CN তৈরি হলো। তার থেকে আমি যদি কি করি, এইটা লঘু অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ করি, তাহলে কি হবে, CH3COOH এটা পাওয়া যাবে। আমি যদি এক ধাপে এরকম না লিখে আমি এরকম লিখে দেই H3O+, এরকম যদি দিই, তাও আমাদের একটা ধাপে এটা তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখবে।
নেক্সট, এইবার আমাদের যে আমার তাহলে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিয়াকশনটা আমি টোটালি দেখালাম। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এইটা একদম শর্ট ডাউন করে নোট ডাউন করে এক জায়গায় রেখে দাও, যে এটা তোমাদের সব সময় কাজে লাগবে। এই রিয়াকশনটা মাথায় রাখতে পারলেই প্রত্যেকটা SN2 পাথওয়েতে যাচ্ছে, তার ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করাবে, কার ক্ষেত্রে কি লাগবে শুধু কে তার সঙ্গে একটা করে যুক্ত করো। কোথায় AgCN, যদি সায়ানাইড ফাইনাল প্রোডাক্ট পাই NO2 তাহলে AgNO2, অক্সিজেন সেন্টার নাইট্রোজেন সেন্টারটাও বলেছি। শুধু একটা মাথায় রাখবে যে এখানটায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে হাইড্রোজেন যুক্ত হবে। রিডাকশনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন বেরিয়ে যায়, হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়াকে রিডাকশন বলে। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি করলো RH, এইটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এটা টোটালটাই হয়ে গেল। আর আমার এইবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি আসবো, অপনয়ন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট জিনিস অপনয়ন রিয়াকশন। তাহলে আমাদের প্রথম সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে গেল। এইবার অপনয়ন, অপনয়নের ক্ষেত্রে অপনয়ন এলিমিনেশন বা বাংলায় বলা হয় অপনয়ন। এইবার অপনয়ন রিয়াকশনটা আমাদের একটু করতে হবে। এই অপনয়ন রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এমনি তিন ধরনের অপনয়ন রিয়াকশন দেখা যায়। একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2, আর একটা হচ্ছে E1CB। এই তিন ধরনের আমাদের অপনয়ন রিয়াকশন হয়। এইবারে আমার E1টা হচ্ছে কি, E2টা কি, আর E1CB, এই তিনটে হচ্ছে আমাকে বার করতে হবে। এবার আমাদের মেনলি যেটা সিলেবাসে আছে এটা আমাদের পড়তে হবে। তাহলে আমরা জানতে হবে যে অপনয়ন রিয়াকশন আর সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা এতক্ষণ পড়ে এসেছি সব সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশনে কি হয়, সাবস্টিটিউশন রিয়াকশনে হয় যখন নিউক্লিওফাইলটা কার্বন সেন্টারে অ্যাটাক করবে, তখন তাকে কি বলা হয়, সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি পড়েছি, একটা হচ্ছে SN1 আর SN2। এইবারে আমার যখন নিউক্লিওফাইলটা কি করবে, হাইড্রোজেন H+ গ্রহণ করবে বা H+ অ্যাটাক করবে, তখন তাকে বলা হয় এলিমিনেশন। মেন পার্থক্যটা বোঝো যে এলিমিনেশন অপনয়ন রিয়াকশনটা আর সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে পার্থক্যটা কি। যে সাবস্টিটিউশন রিয়াকশনে কি হচ্ছিল, একটা কার্বনে মারছিল, কার্বনের সঙ্গে যে কোনো একটা হ্যালোজেন যুক্ত ছিল, এখানটায় হ্যালোজেনটা বেরিয়ে গিয়ে নিউক্লিওফাইলটা সেখানে যুক্ত ছিল। তাহলে SN1 আর SN2 পাথওয়ে আমরা জানি। এইবার এর ক্ষেত্রে নিউক্লিওফাইলটা কি করছে, একটা হাইড্রোজেনকে অ্যাবস্টর্ব করছে। কোন হাইড্রোজেন, একে এলিমিনেশন রিয়াকশন বলা হয়। এইবার আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, CH3 CH2 CH2Br। এবার আমার কি হচ্ছিল, এতক্ষণ আমরা কি জানতাম যে কোনো নিউক্লিওফাইল OH- ধরলাম, এখানে অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল। তাহলে তার ক্ষেত্রে কি ছিল, সেটা হচ্ছে তো সাবস্টিটিউশন রিয়াকশন। এবার অপনয়নটা কি হবে, অপনয়নটা কি করবে, এই নিউক্লিওফাইলটা কি বলেছি যে হাইড্রোজেনকে আগে অ্যাবস্টর্ব করবে, এই হাইড্রোজেনটা মারবে, এটা ডবল বন্ড তৈরি হবে, ব্রোমিনটা বার হবে, জাস্ট CH3 CH ডবল বন্ড CH2, এটাই প্রোডাক্ট পাওয়া যাবে। মেন ডিফারেন্সটা একটু ভাবো যে সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে কার্বন সেন্টারে অ্যাটাক করেছিলাম, আর এর ক্ষেত্রে আমি হাইড্রোজেনকে অ্যাবস্টর্ব করে একে ডবল বন্ড করছি, এটাই মেনলি ডিফারেন্স। সাবস্টিটিউশনের ক্ষেত্রে কার্বন সেন্টারে অ্যাটাক হয়, আর এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে হাইড্রোজেন সেন্টারে অ্যাটাক হচ্ছে। দেখো হাইড্রোজেনকে অ্যাবস্টর্ব করছে, এই ডবল বন্ডটা এখানটায় তৈরি করছে, দিয়ে এই হ্যালোজেনকে বের করে দিচ্ছে, এটাই আমাদের মেনলি ডিফারেন্স। এইবার আমাদের তিনটে ক্ষেত্রে এই E1 E2 আর
আমাদের E1 E2 আর E1CB এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। E1 এর ক্ষেত্রে ঠিক SN1 এর যেরকম মেকানিজম ঠিক একই রকম পাথওয়েতে ওর ইন্টারমিডিয়েট কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন, এরও ইন্টারমিডিয়েট তৈরি হবে কার্বোক্যাটায়ন। ওখান থেকে কি হাইড্রোজেন আগে বার হচ্ছিল, তাই তো। SN1 এর ক্ষেত্রে কি আগে SN1 এর ক্ষেত্রে কি হচ্ছিল, SN1 এর ক্ষেত্রে আমার আগে কি হ্যালোজেনটা বেরিয়ে যাচ্ছিল, তাহলে আগে হ্যালোজেন বেরিয়ে যাবে, তারপরে আমার হাইড্রোজেনটা অ্যাবস্ট্রক হবে। আর E1CBর ক্ষেত্রে হাইড্রোজেন যে মুহূর্তে অ্যাবস্ট্রক করবে ঠিক একই মুহূর্তে Br বেরিয়ে যাবে। আর E1CBর ক্ষেত্রে হাইড্রোজেন আগে গ্রহণ করে নেগেটিভ চার্জ তৈরি করবে, সেই নেগেটিভ চার্জ কনজুগেশনে পার্টিসিপেট করে হ্যালোজেনকে বার করবে। ঠিক এইটাই। তা এইগুলো আমাদের মাথায় রাখার দরকার নেই যারা JEE নেট অ্যাডভান্স দেবে তাদের ক্ষেত্রে। শুধু আমাদের সিলেবাসে আছে E2 এলিমিনেশন। তাহলে E2 এলিমিনেশন আমাদের করতে গেলে এবার মেনলি আমাদের জানতে হবে E2 এলিমিনেশন। E2 এলিমিনেশন আমাদের করতে গেলে আমি মেকানিজমটা তোমাদের একটু দেখাচ্ছি। একটা কার্বন নিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এর ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কার্বন নিলাম, এখানটায় একটা হাইড্রোজেন, এখানটায় একটা হ্যালোজেন, এখানে একটা হাইড্রোজেন। এইবার আমরা কি করছি, যে কোনো একটা বেস নিউক্লিওফাইল নিচ্ছি। আমি তোমাদের এরপর বলবো যে কেন আমরা এটা ডাইরেক্ট এখানে অ্যাটাক না করে আমি কেন এই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রব করছি। তাহলে কি হবে, আমার ফার্স্ট স্টেপে কি হবে, এখানটায় এটা আসবে, এটা এখানে আসবে, এই হ্যালোজেনটা বেরিয়ে যাবে। তাহলে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। যেহেতু এটা E2 এলিমিনেশন বলছি, একটা ট্রানজিশন স্টেট কি তৈরি হতো, E2 রিয়াকশান SN2 পাথওয়েতে যখন যেত তখন একটা ট্রানজিশন স্টেট তৈরি হতো। এই ট্রানজিশন স্টেটটা কি তৈরি হবে, এখানে হাইড্রোজেন, অক্সিজেনটা এখানে অ্যাটাক করেছে, তাহলে অক্সিজেনটা এখানে অ্যাটাক করলো, এটা ডবল বন্ড কিছুটা পার্শিয়াল ডবল বন্ড পেলো ট্রানজিশন স্টেট। ঠিক একই রকমভাবে এটা বেরিয়ে যাবে সেই আগের মুহূর্তটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ঠিক ফাইনাল প্রোডাক্টটা আমরা কি পাচ্ছি, এটাকে অ্যাবস্ট্রব করে নিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। তাহলে কি তৈরি হবে, কার্বন ছিল, দুটো হাইড্রোজেন ডবল বন্ড তৈরি হলো, পার্শিয়াল ছিল, এটা নিয়ে বেরিয়ে গেল, এই পুরোপুরি বেরিয়ে গেল, Br বেরিয়ে গেল। তাহলে বাই প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি, এখানে যদি একটা K থাকতো তাহলে KBr প্লাস কি OH-টা একটা হাইড্রোজেন নিয়ে নিল, তাহলে H2। এটা হচ্ছে মেইনলি ডিফারেন্স। এইবার তুমি এখানে বুঝলে যে এটা ফাইনাল প্রোডাক্ট পেলো, কিন্তু যদি তোমার দরকার পড়ে এইটার ক্ষেত্রে, এই ধরনের এর সঙ্গে আমাকে দিল একটা নিউক্লিওফাইল OH-, তাহলে এই OH- এখানে দেখো। এবার আমার মেনলি একটা কথা তোমাদের আমার বলা হয়নি যে E2 এলিমিনেশনটা কেন হচ্ছে। E2 এলিমিনেশন হতে গেলে দেখো এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে বিটা কার্বন থেকে হাইড্রোজেন নেবে আর আলফা কার্বন থেকে একটা হ্যালোজেন বেরিয়ে যাবে, এটা ফ্লোরিন এক্সেপশনাল, ব্রোমিন, আয়োডিন এই দুটো বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেনটা নেয় তাহলে এটা 2 নম্বর পজিশন, এটা 1, তাহলে 1-2 সাবস্টিটিউশন রিয়াকশান, E2 এলিমিনেশন রিয়াকশানকে আমরা বলতে পারি 1-2 সাবস্টিটিউশন রিয়াকশান। এইবারে 1-2 সাবস্টিটিউশন রিয়াকশান এখানে হচ্ছে কি, সবসময় বিটা কার্বন থেকে কি হাইড্রোজেন অ্যাবস্ট্রক হবে আর আলফা কার্বন থেকে কি হ্যালোজেনটা বেরিয়ে যাবে। ঠিক একই রকমভাবে
এর ক্ষেত্রে কি হয়েছে, এখানে বিটা কার্বন, এটা আলফা কার্বন, তাহলে এখানে বিটা কার্বন এ একটা আছে, এ একটা বিটা কার্বন আছে, তাহলে এর ক্ষেত্রে হয়ে গেল গেঁড়াকল। তাহলে এর ক্ষেত্রে আমার দু রকম প্রোডাক্ট আমরা পাবো। যদি এই বিটা কার্বন থেকে এই হাইড্রোজেনটা আমরা গ্রহণ করি তখন কি পাবো, এই পাথওয়েতে যাবে। তাহলে এর ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট আমরা এটাকে একসঙ্গে লিখছি CH3 CH2 কার্বন CH ডবল বন্ড CH2, এটা একটা পেলাম প্রোডাক্ট। আর যদি আমাদের এই আলফা, এটাও তো একটা বিটা হাইড্রোজেন, তাহলে আমি চলে আসলাম এই হাইড্রোজেনটা স্টপ করলাম। ঠিক একই রকমভাবে এই পাথওয়েতে বেরিয়ে আসলাম। এই পাথওয়েতে যদি বেরিয়ে আসি তাহলে প্রোডাক্টটা কি পাবো আমরা, CH2 ডবল বন্ডটা কোথায় তৈরি, সরি CH3, এখানে ডবল বন্ড, তার পাশের কার্বন, ডবল বন্ডটা তৈরি হবে এখানে, তাহলে এখানে CH ডবল বন্ডটা তৈরি হলো, তাহলে CH3। তাহলে আমার দুই রকমের প্রোডাক্ট পেলাম, একটা হচ্ছে ডবল বন্ডটা একদম লাস্ট কার্বনে, আর এখানে ডবল বন্ড পেলাম মিডিলে। তাহলে দুই রকম প্রোডাক্ট। আমরা আগের ক্ষেত্রে দেখছিলাম এখানে কোনো সাবস্টিটিউট কার্বন ছিল না বলে আমি একরকম প্রোডাক্টে পেয়ে গেলাম, এইবার পাচ্ছি আমরা দুই রকম প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট তো দুই রকম হলে কোনোটা ম্যাক্সিমাম একটা মিনিমাম হবে, তাহলে একটা মেজর একটা মাইনর হবে, একটা মেজর একটা মাইনর। তাহলে এইবার আমাদের জানতে হবে যে কোনটা মেজর এবং কোনটা মাইনর। এইবার তার ক্ষেত্রে আসবে এইবার আমাদের দুটো কেস, একটা হচ্ছে হফম্যান আর একটা হচ্ছে সেটজেভ। এইটা জানার জন্য আমাদের জানতে হবে হফম্যান আর সেটজেভ। এইবার হফম্যান আর সেটজেভ প্রোডাক্টটা আমরা কোনটা পাবো, বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি পাওয়া যায় না, সেটজেভ প্রোডাক্টটা ম্যাক্সিমাম কেসেস মেজর প্রোডাক্ট। কিছু এক্সেপশনাল কেস আছে যেটা আমরা হফম্যান প্রোডাক্ট পাবো। এইবার সেটজেভ বলছে কি মোস্ট সাবস্টিটিউট অ্যালকেনটাই হচ্ছে মেন প্রোডাক্ট। সাবস্টিটিউট অ্যালকেন বলতে আমরা সিম্পল অ্যালকেন এইরকম জানি, CH2 সরি যে এখানে আমি যদি লিখি কার্বন, এখানে হাইড্রোজেন লিখলাম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এইবারে আমি আর একটা লিখলাম যে এখানে একটা ডবল বন্ড দিলাম, এখানে লিখলাম একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে একটা সাবস্টিটিউট গ্রুপ দিলাম CH3, এখানে হাইড্রোজেন, একে বলা হচ্ছে মনো সাবস্টিটিউট গ্রুপ। ঠিক একই রকমভাবে এখানে একটা CH3 গ্রুপ ঢুকিয়েছি, একই রকমভাবে আমি দুটো CH3 গ্রুপ ঢোকাবো, CH3 হাইড্রোজেন। এটা আমি চাইলে এদিকে একটা CH3 এখানে লিখতে পারতাম, সেটার ক্ষেত্রে চলে আসতো সিস প্রোডাক্ট আর ট্রান্স প্রোডাক্ট। যেহেতু ট্রান্স প্রোডাক্ট মোর স্টেবল, কারণ এখানে স্ট্যাটিক ক্রাউডিং, দুজন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ব্যাক সাইডে, সেই জন্য এদের স্ট্যাটিক ক্রাউডিং কম, সেই জন্য এটা মেনলি প্রোডাক্ট পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে ডাই সাবস্টিটিউট। ঠিক একই রকমভাবে আমি যদি আর একটা লিখি CH3 হাইড্রোজেন, এর ক্ষেত্রে কি ট্রাই সাবস্টিটিউট। এরপরে আসবে টেট্রা, ওই হাইড্রোজেনকে আবার একটা প্রতিস্থাপন আর একটা CH3 দিয়ে। বলছে যে সেটজেভ প্রোডাক্টে যত সাবস্টিটিউট কার্বনের সংখ্যা বাড়বে সেটাই মোর স্টেবল। তাহলে সবচেয়ে সেটজেভের মত অনুযায়ী কি হবে, এটা সবচেয়ে স্টেবল, তারপরে এটা, তারপরে এটা। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একটু নোট ডাউন করে নাও। এইবার আমার কি বেশি ম্যাক্সিমাম কেসে কি পাবো, সবসময় সেটজেভ প্রোডাক্ট পাবো। দু একটা কেসের ক্ষেত্রে আমরা হফম্যান প্রোডাক্ট পাবো। সে হফম্যান প্রোডাক্ট কোথায় কোথায় পাবো সেটা আমরা দেখাবো, এটা আগে নোট ডাউন করে নাও। তাহলে আমরা আগেরটা দেখাই। এই কেসটার ক্ষেত্রে দেখো তো, এই কেসটার ক্ষেত্রে আমি কোন প্রোডাক্ট পাবো,
এটার ক্ষেত্রে আমরা পাবো যে সেট জেপ। তাহলে সেট জেপ প্রোডাক্ট পেতে গেলে মোস্ট সাবস্টিটিউট কোনটা হবে দেখো, এটার ক্ষেত্রে কটা কার্বনের সঙ্গে কটা গ্রুপ যুক্ত আছে, যদি এটা ভেঙে লিখি, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এই হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, আর এই হাইড্রোজেনকে যদি আমি এইভাবে লিখি এখানে একটা হাইড্রোজেন, এই একটা সাবস্টিটিউট গ্রুপ আছে। ডবল বন্ডের সঙ্গে যে দুটো কার্বন যুক্ত আছে সেই কার্বনের তিনটে দিকে দেখো হাইড্রোজেন আছে, একটা দিকে সাবস্টিটিউট গ্রুপ আছে। আর এই কার্বনটার ক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনকে যদি আমি এই হাতে লিখি, এই হাইড্রোজেনকে যদি এই হাতে লিখি, দেখো এর ক্ষেত্রে সাবস্টিটিউট গ্রুপ কটা আছে, CH3 গ্রুপ দুটো আছে, আর এর ক্ষেত্রে দেখো একটা গ্রুপ আছে। তাহলে মোস্ট সাবস্টিটিউট নিচেরটা, তাহলে এইটার মান বলছে 81%, আর এই প্রোডাক্টটা পাচ্ছি আমরা 19%। তাই এই প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এটার নামই হচ্ছে, এটা আমরা কোথা থেকে পাচ্ছি, এটাই হচ্ছে সেট জেপ প্রোডাক্ট। তাহলে বুঝলে বিষয়টা যে সেট জেপ প্রোডাক্টটা কি। এইবার আমাদের কিছু কিছু ক্ষেত্রে হফম্যান প্রোডাক্টটা স্টেবল দেখাবে, সেই তিনটে কেস আমি তোমাদের বলে দেবো। তোমাদের এত ডিটেলসে দেবে না, তাও তোমাদের এগুলো জেনে রাখাও, এগুলো তোমাদের বইয়ে পাবে না, তাও আমি তোমাদের একবার বলে দিচ্ছি, এখান দেখে নাও। দেখো এইবার তোমাদের কন্ডিশন ফর হফম্যান প্রোডাক্ট, এটা হেডিং করো একটু। বলছি হফম্যান প্রোডাক্টের কি কি কন্ডিশন। তাহলে প্রথম কন্ডিশন হবে হফম্যান প্রোডাক্টের বেজ যদি বাল্কি হয়, বেজ যদি খুবই বাল্কি হয় তখন হফম্যান প্রোডাক্টটা মোর স্টেবল। বেজ তখন কি এই হফম্যান প্রোডাক্ট দেয়। তখন হফম্যান প্রোডাক্ট দেয়। তাহলে বেজ যদি বাল্কি হয় তখন আমাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে রাখতে হবে। একটা কি, যদি আমি দুটো এক্সাম্পলের সাহায্যে আমি তোমার দেখাচ্ছি। এটার ক্ষেত্রে আমি দু রকম প্রোডাক্ট পাবো। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি, কার্বনের সঙ্গে কে কে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর একটা কোথায় আছে, এখানে একটা হাইড্রোজেন। তাহলে বিআর যদি এখানে হয় তাহলে এর ক্ষেত্রে কি আলফা পজিশন কে কে আছে, এর ক্ষেত্রে আলফা পজিশন হচ্ছে এটা, বিটা কার্বন, একটা বিটা কার্বন, একটা বিটা কার্বন, একটা বিটা কার্বন। আমি দু রকম প্রোডাক্ট পাবো। কি, যখন এটা ইউজ হবে তখন এখানে ডবল বন্ড করে বিআরকে বার করবে, আর যখন এই হাইড্রোজেনটা নেবো তখন এখানে বার হবে। তাহলে কি আসছে, ডবল বন্ডটা আসবে এখানে, একটা CH3 গ্রুপ আর একটা CH3 গ্রুপ হচ্ছে এখানে। তাহলে CH3 গ্রুপ CH3 গ্রুপ, এই এক ধরনের প্রোডাক্ট পাবো, মানে ডবল বন্ডটা আমি এখানে করেছি জাস্ট। আর এক রকমের কি পাবো, যে এখানটায় আমরা যদি করি তাহলে কি প্রোডাক্ট পাবো, দেখো তাহলে এখানে আমরা দু রকম প্রোডাক্ট পেলাম, একটা ডবল বন্ড এখানে তৈরি হলো, একটা এখানে। এটাকে যদি আমি না লিখি তাহলে এখানে CH3 হবে জাস্ট। তাহলে দেখো কোনটা হফম্যান আর কোনটা সেট জেপ হবে। এইটার ক্ষেত্রে ডবল বন্ড কোথায় হয়েছে, ডবল বন্ড যে কার্বন দুটোর সঙ্গে যুক্ত আছে সেখানে সাবস্টিটিউট গ্রুপ কটা আছে, এখানে দেখো একটা একটা, তাহলে তিনটে সাবস্টিটিউট প্রোডাক্ট গ্রুপ আছে। এখানে কটা সাবস্টিটিউট আছে, একটা সাবস্টিটিউট একটা সাবস্টিটিউট, আর এখানে কি একটা হাইড্রোজেন আছে, এটা যদি ভেঙে লিখি এখানে একটা হাইড্রোজেন, তাহলে সাবস্টিটিউট গ্রুপ এখানে। তাহলে এই প্রোডাক্টটার নাম কি হবে, সেট জেপ, আর এটা হচ্ছে হফম্যান। তাহলে এটা হচ্ছে হফম্যান, এবার সেট জেপ। এইবার বলছে বেসটা যদি বাল্কি হয় খুব, তাহলে আমি দু রকম বেস ইউজ করব এখানে। একটা হচ্ছে NaOH, একটা, আর একটা আমি কি দেব, টারশিয়ারি বিউটাইল অক্সাইড।
তাহলে এখানে বেসটা কি করেছে, একটা বেস কি করলো, এখানে অ্যাটাক করলো একটা। এইবার কোনটার ক্ষেত্রে কি হবে, বলছে যে এটা 69%, আমি তোমাদের ডাটাটা অ্যাকুরেট বলছি, একটা 69%, 69 হলে আর একটা আসছে তোমার 31, আর এটার ক্ষেত্রে আসবে তোমার 73.28। তাহলে বেস যদি খুব বাল্কি হয় তখন কি হফম্যান প্রোডাক্ট লেস সাবস্টিটিউট প্রোডাক্ট এটা পাচ্ছি। বলছে যে বাল্কি বেস, এই বেসটা খুবই বড়, তাহলে এই বেস পারবে এখানে অ্যাটাক করতে, এই ব্যাক সাইড দিয়ে এখানে অ্যাটাক করতে পারবে না। ও কী করবে, এই ধার থেকে একটা হাইড্রোজেন এখান থেকে নিয়ে এখান থেকে ডবল বন্ড করে এটাকে বার করবে। তাই বলছে যে যদি বেসটা খুব বাল্কি হয় তখন আমরা যে মেন প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে হফম্যান, সেটার ক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্ট। এবার 2 নম্বর হচ্ছে ক্রাইটেরিয়া আসছে আমার, 2 নম্বর আমার আসবে হচ্ছে লিভিং গ্রুপটা। যদি লিভিং গ্রুপ যদি পুয়ার হয় তার ক্ষেত্রে আমাদের হফম্যান প্রোডাক্টটা আমরা মেন প্রোডাক্ট পাবো, হফম্যান প্রোডাক্টটা মেন প্রোডাক্ট হবে। এইবার আমাদের লিভিং গ্রুপে পুয়ার লিভিং গ্রুপ আমি কি জানি, যেমন ফ্লোরিন, আর কি হতে পারে NR3, আর কি হতে পারে SR2। দেখো এই তিনটের ক্ষেত্রে কি, এই তিনটে হচ্ছে আমার লিভিং গ্রুপটা খুবই পুয়ার। এইবারে এইগুলো যদি থাকে, যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখাতে পারি, যদি এখানে একটা ফ্লোরিন আমি দিলাম, এইবার এই ফ্লোরিনটা আমার কোন প্রোডাক্ট পাবে, এইবারে আমাকে ডবল বন্ডটা হয়, এখানে একটা ডবল বন্ড আছে আমার অলরেডি, এখানে আমার একটা সাবস্টিটিউট গ্রুপ আছে CH3, যদি সাবস্টিটিউট গ্রুপ এখানে CH3 হয় 2 রকমের প্রোডাক্ট হয়, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা আলফা কার্বন, এখানে বিটা কার্বন, এটা বিটা কার্বন। এইবার বলছে যে হয় এখানে ডবল বন্ড করবে, এখানে যে আমি বেসটা দেব ধরো NaOET, এটা দিলাম, তাহলে OET মাইনাসটা। এইবার এখানে আমি যে অ্যাটাকটা কোথায় করাবো, এই হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে না এই হাইড্রোজেন। এইবার বলছে যে এখানে দেখো পুয়ার লিভিং গ্রুপ আছে, তাহলে কোন প্রোডাক্ট দেবে বললাম হফম্যান, তাহলে হফম্যান হলে আমার কোন লেস সাবস্টিটিউট ডবল বন্ড, এখানে আমি কি বলেছি দুটো প্রোডাক্ট আমি পাবো, একটা CH3 এখানে লিখলাম, আর একটা CH3 আমি এখানে লিখলাম। এইবারে একটা ডবল বন্ড এখানে দিলাম, একটা ডবল বন্ড এখানে দিলাম, তাহলে কোন ডবল বন্ডটা হবে, যদি লিভিং গ্রুপ এখানে দেখো এটা সাবস্টিটিউট গ্রুপ কটা আছে, এখানে একটা আছে, একটা আছে, একটা আছে, 3টে সাবস্টিটিউট, আর এর ক্ষেত্রে দেখো একটা আছে, একটা, আর বাকি দুটো জায়গায় হাইড্রোজেন আছে, তাহলে কি হফম্যান প্রোডাক্ট কোনটা, এইটা। তাহলে হফম্যান প্রোডাক্ট এইটা হলে তাহলে মেন প্রোডাক্ট হবে এইটা। তাহলে কি প্রথম ক্রাইটেরিয়া ছিল বেস যদি খুবই বাল্কি হয় তখন হফম্যান হয়, আর দ্বিতীয় ক্রাইটেরিয়া কি পড়লাম, যে যদি লিভিং গ্রুপটা খুবই পুয়ার হয় তখন হফম্যান দেয়। আর একটা কেস আছে, যদি আমি তো নেক্সট পেজে দেখাই, যদি কি হয় কনজুগেশন যায়, 3 নম্বর পয়েন্ট, কখন হফম্যান হয়, যদি কনজুগেশন অংশগ্রহণ করে। কনজুগেশনে অংশগ্রহণ করলে হয়, তাহলে আমি তোমার একটা এক্সাম্পল আমি দেখাতে পারি, এখানে একটা লিখলাম, এখানে একটা, এখানে ধরো বিআর আছে, CH3 আছে, তাহলে এখানে আমি NaOET দিলাম। তাহলে এখানে আমার যদি এই বিআরকে বার করতে হয়, তাহলে দেখো বিআরকে বার করতে হয়, তাহলে দেখো এটা হচ্ছে আলফা কার্বন,
এর পাশের যে এখানে একটা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে বিটা, এখানে একটা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে বিটা। তাহলে কি রকম প্রোডাক্ট পাওয়া যায়? একটা ডবল বন্ড কোথায় হবে? একটা ডবল বন্ড এখানে হবে। আমি যদি একটু লিখি, শর্টে লিখছি আমি একটু, যদি এখানে কত রকমের প্রোডাক্ট পাওয়া যাবে, এই একটা প্রোডাক্ট ডবল বন্ড হলো CH3 CH3, এটা পেলাম। এটা দেখো কনজুগেশনে অংশগ্রহণ করছে। এর সঙ্গে আমি আর একটা পেতে পারি, এই ডবল বন্ডটা না হয়ে এখানটায় ডবল বন্ড তৈরি হবে। দেখো মোস্ট সাবস্টিটিউট কে এই দুটোর মধ্যে? দেখো এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা, তাহলে এখানে দুটো। কিন্তু এর ক্ষেত্রে দেখো সাবস্টিটিউট গ্রুপ কটা আছে? সরি, তিনটে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট পাওয়ার কথা ছিল এটা, কিন্তু আমরা ফাইনাল প্রোডাক্ট এটা পাবো না। হফম্যান পাওয়ার কথা, এই সেট জেপ পাওয়ার কথা ছিল, কিন্তু কি দেখো এখানে যদি ডবল বন্ড হয় এটা কনজুগেশনে পার্টিসিপেট করতে পারছে। এই কনজুগেশন, ডিউ টু কনজুগেশনের জন্য মেজর প্রোডাক্ট হচ্ছে এটা, এটাকে কি হফম্যান প্রোডাক্ট। এটা ডিউ টু কনজুগেশন। ডিউ টু কনজুগেশন, তাহলে বোঝা গেল এটা। তাহলে তিনটে কেস পড়িয়েছি, একটা হচ্ছে বেজ যদি খুবই বাল্কি হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি কি বলেছি? দ্বিতীয় ক্ষেত্রে বলেছি যে যদি লিভিং গ্রুপটা খুবই পুয়ার হয়, তার ক্ষেত্রে আর একটা কেস আছে যে যদি কনজুগেশনে পার্টিসিপেট করে। এই তিনটে কেস বাদে তুমি যে কেসই পাবে সেই কেসে মোস্ট সাবস্টিটিউট অ্যালকেন, অর্থাৎ সেট জেপ প্রোডাক্টটাই হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট, এটাই করবে। এটা কোনো টিচার তোমাকে কোথায় বইয়ে নেই, এইগুলো একটু কনসেপ্ট দিয়ে দিলাম, কারণ এখন এমসিকিউ একটু ঘুরিয়ে কোশ্চেন আসলে ফেসে যাবে। তাই সব রকমভাবে একটু দেখে রাখো, একটু কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে রাখো, দুবার প্র্যাকটিস করবে, তারপর রিয়েলাইজ করবে যে নিজেই পাচ্ছ সব। এইবার তোমাকে আমি মেন যে জিনিসটা আমি এখানে পড়াবো এলিমিনেশন আর সাবস্টিটিউশন। তুমি হুট করে বলবে যে স্যার আমি কখন এলিমিনেশন করব, মানে কার্বন সেন্টার অ্যাটাক করে SN1 SN2 করব, আর কখন আমি E2 এলিমিনেশন করব। তার ক্ষেত্রে দূর থেকে তিনটে আমি কেস তোমাকে বলবো, যেটা দেখেই তুমি বুঝে যাবে যে এটা এলিমিনেশন রিয়াকশানে যাবে আর এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশানে যাবে। তার ক্ষেত্রে দেখো, তার ক্ষেত্রে তোমাকে পড়তে হবে সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন এর ক্ষেত্রে পড়তে হবে যে মোর বেসিক নিউক্লিওফাইল, কোন প্রোডাক্ট দেবে? এলিমিনেশন প্রোডাক্ট। এক্সাম্পল আমি যদি দেখাই, Cl আছে, Cl আছে, এর ক্ষেত্রে আমি এক জায়গায় ইউজ করব NaOET, আর একটার ক্ষেত্রে আমি ইউজ করব NaOH। যেহেতু NaOET এটা মোর বেসিক, তাহলে কি করবে? এই অ্যাসিডিক হাইড্রোজেন এখান থেকে অ্যাবস্টর্ব করবে। দেখো এটা আমি যদি ভেঙে লিখি, কার্বনের মাথায় তিনটে হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনকে অ্যাবস্টর্ব করবে, এখান থেকে বার করবে, তাহলে প্রোডাক্টটা আমরা পাবো, এই প্রোডাক্ট পেলাম। আর এর ক্ষেত্রে কি, এটা হচ্ছে মোর বেসিক নাই, লোন পেয়ার দিয়ে অ্যাটাক করতে হবে। এ কী করবে? আগে কার্বোকাটায়ন তৈরি করে নেবে, এটা SN1 পাথওয়েতে যাবে। তাহলে আমি বুঝে গেলাম যে এটা কার্বন সেন্টারে অ্যাটাক করছে আর এটা হাইড্রোজেন, তাহলে এটাকে এলিমিনেশন প্রথম প্রোডাক্ট মোর বেসিক,
তারপরে এইবার আসছে, তাহলে এই প্রোডাক্টটা কি হবে, এখানে যুক্ত হয়ে কি তৈরি করবে, এখানে কার্বোক্যাটায়ন ফার্স্ট স্টেপে তৈরি করবে কার্বোক্যাটায়ন, দ্বিতীয় স্টেপে ওইটিটা এখানে যুক্ত হয়ে কি তৈরি করবে, ওইটি। তাহলে বোঝা গেল। এইবারে আমার 2 নম্বর কেস আসবে, তাহলে প্রথম কেস হলো মোর। এইবারে আমার দুটো কেস আসবে, একটা হচ্ছে বেস। বেস যদি খুবই বাল্কি হয়, বেস যদি খুবই বাল্কি হয় তখন এলিমিনেশন হয়। বেস যদি খুবই বাল্কি হয় তাহলে কি হবে, তাহলে আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। তাহলে আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। তুমি এর ক্ষেত্রে ফেভার এলিমিনেশন রিঅ্যাকশন সরি তাহলে ফেভার এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। বিআর লিখলাম, আর একটা হচ্ছে KOH লিখলাম, আর একটা ক্ষেত্রে তোমাকে দিলাম টারশিয়ারি বিউটাইল অক্সাইড, টারশিয়ারি বিউটাইল অক্সাইড। তাহলে আমি যদি এর ক্ষেত্রে দিই টারশিয়ারি বিউটাইল অক্সাইড কি করবে, এখানে OH মাইনাসটা কি করবে বলো তো, ব্যাক সাইড দিয়ে এখানে অ্যাটাক করে একে বের করে দেবে। তাহলে কি তৈরি হবে আমার, যেহেতু এটার আকার ছোট তো এখান দিয়ে ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে, তাহলে এখানে আমার প্রোডাক্ট পাবো এখানে OH। তাহলে এটা কি হলো, এটা সাবস্টিটিউশন হলো। আর বেসটা, এই বেসটা কি খুব বাল্কি, তাহলে কি করবে, এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে এখান থেকে বার করবে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি প্রোডাক্ট পাবো, তাহলে বোঝা গেল এটা এলিমিনেশন। তাহলে এটা আমরা পেলাম সাবস্টিটিউশন প্রোডাক্ট, আর এটা হচ্ছে E2 এলিমিনেশন প্রোডাক্ট। তাহলে দুটো কেস পড়লাম। এবার 3 নম্বর কেসটা আমাদের আসবে, যে খুব ইম্পর্টেন্ট, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা সাবস্টিটিউশন কি না এলিমিনেশন রিঅ্যাকশন, এটা সাবস্টিটিউশন না এলিমিনেশন রিঅ্যাকশন। তার ক্ষেত্রে একটাই 3 নম্বর ক্রাইটেরিয়া, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের ক্ষেত্রে আমি যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা করি আর CH2X, এর ক্ষেত্রে আমি কি করব, KOH দেব। তাহলে OH মাইনাস, এর ক্ষেত্রে কি হয়, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করলো, বেরিয়ে গেল। তাহলে কি প্রোডাক্ট পেলাম, আর CH2OH প্লাস কি পেলাম, KX। আমি এটা মেনলি কি পড়ছি, সাবস্টিটিউশনের সাথে এলিমিনেশন রিঅ্যাকশনের যে ডিফারেন্সটা, 3 নম্বর ডিফারেন্স, এটা আমরা মেন প্রোডাক্ট পেলাম। আর আমি যদি আর CH2X নিই, তাহলে এই হাইড্রোজেন দুটো আমি একটু ভেঙে দেখাবো, যেহেতু এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে C হাইড্রোজেন লিখলাম, X লিখলাম। তাহলে আমি যদি এটা সোডিয়াম OET দেই, তাহলে এর নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ কি করবে, এই অ্যাসিডিক হাইড্রোজেন নেবে। এই কার্বনটাকে আমি একটু ভেঙে লিখছি, আর কে, এই নেগেটিভ চার্জটা এখানে কি আলফা হাইড্রোজেন, এটা বিটা হাইড্রোজেনটা নিল, এখানে মারলো, হ্যালোজেনকে বার করে দিল। তাহলে এখানে কি তৈরি হলো, CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2। তাহলে এইটা পেলাম একটা প্রোডাক্ট, আর সঙ্গে কি N এর সঙ্গে X, তাহলে NaX, যদি Br হতো Br, যে কোনো একটা হ্যালোজেন। আর আরেকটা কি তৈরি হলো, এই অক্সিজেন এই একটা হাইড্রোজেন নিয়ে নিল,
তাহলে আর একটা কি প্রোডাক্ট NaOH OETH। তাহলে আমার কি কি প্রোডাক্ট পাওয়া গেল, একটা ডবল বন্ড এখানে তৈরি করলো, একটা NaX আর একটা ETOH, তাহলে 3 রকমের প্রোডাক্ট পাচ্ছি। আর সাবস্টিটিউশনের ক্ষেত্রে দেখো 2 রকমের প্রোডাক্ট। তাহলে এখানে প্রোডাক্ট সাইডে কে কজন পার্টিসিপেট করছে, 2 জন। প্রোডাক্ট সাইডে আমার কি 2 মোল আছে, এই দিকে কত মোল তৈরি হচ্ছে, 2 মোল। কিন্তু এর ক্ষেত্রে দেখো এদিকে কত ইউজ হলো, 2টো, কিন্তু প্রোডাক্ট পাচ্ছি ক রকমের, 3 মোল। তাহলে আমরা ডেল্টা এস, তোমরা 11-এ পড়ে এসছো, ডেল্টা এসটা যদি আমি বার করি এর ক্ষেত্রে সাবস্টিটিউশনের ক্ষেত্রে ডেল্টা এস কি হবে, 2 - 2 প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। ডেল্টা এস মানে প্রোডাক্টের সাইডে কত মোল পাওয়া গেল আর রিয়াক্ট্যান্টের সাইডে কত রকমের পাওয়া গেল। তাহলে 2 - 2 তাহলে 0 হলো। আর এর ক্ষেত্রে এই এলিমিনেশন রিয়াকশানের ক্ষেত্রে কি হচ্ছে, এই দিকে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, তাহলে ডেল এস এলিমিনেশন ক রকমের পাচ্ছি, 3 - 2 প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তাহলে প্রোডাক্টের দিকে 3 আর এই দিকে 2, তাহলে কি পাচ্ছি 1। তাই ডেল্টা এস এখানে কি পাচ্ছি, পজিটিভ। আর এর ক্ষেত্রে কি পাচ্ছিলাম, 0। তাহলে ডেল্টা এস যেহেতু পজিটিভ পাচ্ছি, তাই এই ক্ষেত্রে আমি এই কথাটা লিখতে পারি যে এলিমিনেশন রিয়াকশান ফেভার হাই টেম্পারেচার। তাহলে আমরা বলতে পারি যে এলিমিনেশন রিয়াকশান ফেভার করছে হাই টেম্পারেচারে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে যত জায়গায় আমার এলিমিনেশন রিয়াকশান দেবে সেখানে টেম্পারেচার মেনশান করে দেবেই। সে NaOET যদি এখানে থাকে, NaOET এখানে দেখবে এখানে হিট আছে না, তো 273 কেলভিন আছে, 200 কেলভিন আছে। যেমন একটা যত এলিমিনেশন রিয়াকশান করছে সেখানে টেম্পারেচার মাস্ট উল্লেখ করে দেওয়া থাকবেই। তাহলে সাবস্টিটিউশন আর এলিমিনেশন আগের দুটোকে যদি বেসের সাইজ দিয়েও না ব্যাখ্যা করতে পারো, এইটা দিয়ে তুমি বুঝতে পারবে যে কোনটা এলিমিনেশন কোনটা সাবস্টিটিউশন। এবার তোমাদের বই খুলে দেখবে একটা ফ্লোরিন দিয়ে আছে সম্ভবত এরকম CH3 CH2 CH3 CH2 CH2X CH3, এটা CH হবে। তাহলে কি হলো, CH3 CH2 CH CH3। এইবার এর ক্ষেত্রে আমি যদি এটাকে যদি আমি এই হ্যালোজেনটাকে আমি যদি দিয়ে দিই একমাত্র ফ্লোরিন যদি দিই, তখন আমি কি এটা লেস হচ্ছে পুয়ার লিভিং গ্রুপ, পুয়ার লিভিং গ্রুপ আমরা জানি। তাহলে এর ক্ষেত্রে কোন প্রোডাক্ট দেবে, তাহলে এটা আলফা, তাহলে বিটা হাইড্রোজেন এখান থেকেও পাবো, এখান থেকে যদি নিই তাহলে ডবল বন্ডটা এখানে তৈরি হবে, আর এই বিটা নিলে ডবল বন্ড এইটা হবে। এটা যদি নেই তাহলে মোস্ট সাবস্টিটিউটেড এটার নাম কি, সেটজেপ। আর এটা যদি নেই হফম্যান। আমি কি বলেছিলাম যে হফম্যান প্রোডাক্ট লেস সাবস্টিটিউট প্রোডাক্টটা পুয়ার লিভিং গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, তাই ডবল বন্ডটা এখানে হবে না, এইটাই মেন প্রোডাক্ট হবে। বই খুললে দেখলে বুঝতে পারবে। আশা করি এই যা পড়ালাম এর মধ্যে তোমাদের কোনো ডাউট থাকার কথা না। এলিমিনেশন রিয়াকশানের একটা ডাউট থাকার কথা নয়। এইবার তোমাদের যা কোশ্চেন অ্যান্সার আছে বইয়ের, সেগুলো তোমরা আস্তে আস্তে করতে থাকো। এই লেকচারটায় আমি যত কিছু বলেছি এইগুলো একটু মাথায় রাখবে, তাহলে এলিমিনেশন আর সাবস্টিটিউশন রিয়াকশান 2 ধরনের করলাম। কার ক্ষেত্রে, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে। এবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এটা ভালোভাবে তোমরা একটু নোট ডাউন করে একবার নিজেরা লিখবে আর বইটা একবার পড়বে। আশা করছি তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।